প্রথমে আমরা ক্রায়োসার্জারি নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ ক্রায়োসার্জারি, ক্রায়োসার্জারি কি, আমরা প্রথমে একটু ইংরেজি সংজ্ঞা দেখি। ক্রায়োসার্জারি, অলসো কল্ড cryotherapy, it is the use of extreme cold produced by liquid nitrogen or argon gas to destroy abnormal tissue. Cryosurgery is used to treat external tumors such as those on the screen. For external tumors, liquid nitrogen is applied directly to the cancer cells with a cotton swab or spraying device. অর্থাৎ এখানে বলা হচ্ছে ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যাধিক শীতল তাপমাত্রা ব্যবহার করা হবে, অত্যাধিক লো টেম্পারেচার ব্যবহার করে কোনো টিউমার কোষ বা ক্যান্সার কোষকে ধ্বংস করা হবে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডিভাইসের মাধ্যমে লো টেম্পারেচার প্রয়োগ করা হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অত্যাধিক শীতল তাপমাত্রা ব্যবহার করে রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হচ্ছে। ক্রায়োসার্জারির আমরা একটু ব্যাকগ্রাউন্ড বা পিছনের দিকের ইতিহাস, কিভাবে শুরু হলো ক্রায়োসার্জারি, এটি দেখে আসি। খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে মিশরীয়রা প্রথম ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার শুরু করে। এরপর নেপোলিয়নের শাস্ত্র চিকিৎসক ডমিনিক লেরি অঙ্গছেদনের কাজে শীতল তাপমাত্রা ব্যবহার করেন। ইংল্যান্ডের চিকিৎসক জেমস আর্নট ত্বক, গ্রীবাদেশীয় স্তন ক্যান্সার আক্রান্ত কোষ জমাট বাঁধানোর জন্য লবণ ও বরফের একটি মিশ্রণ তৈরি করে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা প্রয়োগ করতেন। নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পবেল হোয়াইট 1989 সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রার চিকিৎসায় তরল গ্যাস ব্যবহার শুরু করেন। শিকাগোর চিকিৎসক উইলিয়াম পজি ক্রায়োসার্জারিতে কার্বন ডাইঅক্সাইড কঠিন অবস্থায় ব্যবহার করেন। 1920 সালের দিকে তরল নাইট্রোজেনের ব্যবহার শুরু হয় এবং 1950 সালে ডক্টর রে এলিংটন তরল নাইট্রোজেন ব্যবহার করেন। 1920 সালে তরল অক্সিজেন ব্যবহার শুরু হয়েছিল। এরপর ডক্টর ইরভিং কুপার ও আর্নল্ড লির হাত ধরে আধুনিক ক্রায়োসার্জারি শুরু হয়। তো এটা ছিল মূলত ক্রায়োসার্জারির পিছনের দিকের ইতিহাস। এবার আমরা দেখব ক্রায়োসার্জারিতে যেই উপাদানগুলো ব্যবহার করা হয়। আমরা দেখলাম একটু আগে তরল অক্সিজেন, তরল কার্বন ডাইঅক্সাইড, এরপর রয়েছে নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড, ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি বিভিন্ন উপাদান শীতল তাপমাত্রা ব্যবহার করার জন্য ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা ক্রায়োসার্জারির পদ্ধতি নিয়ে কথা বলবো। ক্রায়োসার্জারির পদ্ধতি হচ্ছে টিউমার টিস্যুর জন্য মূলত ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়, অর্থাৎ যেই টিস্যুগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়, স্বাভাবিক বৃদ্ধির কয়েক গুণ বেশি বৃদ্ধি পায়, এই টিস্যুগুলো ধ্বংস করার জন্য মূলত এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তো টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের ভিতর কমিয়ে -120 থেকে -165 ডিগ্রিতে নিয়ে আসা হয়। তখন একটি সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত আর্গন গ্যাস নিঃসরণ করা হয়, যেমনটি আমরা পেছনের ছবিতে দেখতে পেয়েছি। তাপমাত্রা অত্যাধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে একটি বরফখণ্ডে পরিণত হয়। বরফপিণ্ডের ভিতর টিউমার টিস্যুটি আটকা পড়ে যায়। এতে রক্ত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। আর যখন রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় তখন কোষটি অটোমেটিকভাবে মরে যায়, কারণ -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন পরিবহন সম্ভব নয়। এর ফলে জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির ক্ষয় সাধিত হয়। আবার সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা পুনরায় 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উঠানো হয়। তখন জমাটবদ্ধ টিস্যুটির বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়। এইভাবে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির দ্বারা ক্রায়োসার্জারি পদ্ধতি প্রচলন হয়। এরপর আমরা দেখব ইউজেস অফ ক্রায়োসার্জারি, অর্থাৎ ক্রায়োসার্জারির ব্যবহার। ক্রায়োসার্জারির ব্যবহার হচ্ছে ত্বকের, আমরা দেখলাম একটু আগে, টিউমার এবং ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য মূলত ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। তাছাড়াও ত্বকের ছোট টিউমার, তিল, আঁচিল, ছোট ছোট ক্যান্সার কোষ ইত্যাদি ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়াও ক্রায়োসার্জারি দ্বারা অভ্যন্তরীণ রোগ যেমন যকৃত ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস ইত্যাদি চিকিৎসাও করা হয়। এরপর আমরা দেখব ক্রায়োসার্জারিতে আইসিটির ভূমিকা কোথায়। ক্রায়োসার্জারিতে আইসিটির ভূমিকা রয়েছে অত্যন্ত বেশি। যেমন সূক্ষ্মভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। পেছনে আমরা দেখতে পেয়েছি ক্রায়োসার্জারির জন্য নির্দিষ্ট তাপমাত্রা, অত্যন্ত শীতল তাপমাত্রা অ্যাপ্লাই করতে হয়। এটি অত্যন্ত
সূক্ষ্ম একটি কাজ, এটি করার জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমের প্রয়োজন হয়। তারপর কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে ক্রায়োসার্জারি সম্পন্ন করা যেতে পারে, যেহেতু এটি খুবই সেন্সিটিভ কাজ। এরপর ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ক্রায়োসার্জারি সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে, যেমন পেছনের পর্বে আমরা দেখতে পেয়েছি সিমুলেশন সম্পর্কে আমরা শিখেছি। সিমুলেশন হচ্ছে এমন একটি অবস্থা, যেমন ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা দেখেছি, এমন একটি অবস্থা তৈরি করা যেটি যদিও প্রকৃত অবস্থা নয়, কিন্তু প্রকৃত অবস্থার একটি প্রোটোটাইপ বা একটি প্রকল্প তৈরি করা। তো এরকম সিমুলেশনের মাধ্যমেও এই আইসিটি ব্যবহার করে এই ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তারপর রয়েছে ক্রায়োসার্জারি বিষয়ক গবেষণা, তথ্য উপাত্ত সংরক্ষণের কাজেও আইসিটির অনেক বেশি ভূমিকা রয়েছে। এরপর আমরা কথা বলবো মহাকাশ অভিযান, স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। মহাকাশ অভিযান সম্পর্কে আমরা এর আগেও এসএসসি লেভেলেও অনেক বেশি পড়াশোনা করেছি, সেগুলোই কিছু অংশ এখানে তুলে ধরব। মহাকাশ ভ্রমণ হচ্ছে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে মহাশূন্যে চালিত অনুসন্ধান বা অভিযান, এটিকেই মহাকাশ অভিযান বলা হয় বা স্পেস এক্সপ্লোরেশন বলা হয়। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মহাশূন্যে মানব নির্মিত বস্তু পাঠানোর প্রথম পদক্ষেপটি ছিল জার্মান বিজ্ঞানীদের। 3 অক্টোবর 1942 সালের দিকে জার্মান বিজ্ঞানীরা রকেট V2 পরীক্ষামূলকভাবে মহাশূন্যে পাঠান। এরপর 4 অক্টোবর 1957, অর্থাৎ বেশ কয়েক বছর পর 1957 সালে 4 অক্টোবর সাবেক সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম উপগ্রহ স্পুটনিক 1 মহাশূন্যে পাঠায়। বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান হচ্ছে ভস্টক 1। আমরা এর আগেও দেখেছি ভস্টক 1 করে 12 এপ্রিল 1961 সাল, আবারও বেশ কয়েক বছর পর 1961 সালের 12 এপ্রিল 27 বছর বয়সী রাশিয়ান মহাকাশযাত্রী ইউরি গ্যাগারিন মহাশূন্যে ভ্রমণ করেন। এই সময় ভস্টক 1 পৃথিবীর চারপাশের কক্ষপথে 1 ঘন্টা 48 মিনিট একবার প্রদক্ষিণ করে বা আবর্তন করে। ভস্টক 1 মহাকাশ যাত্রার 1 মাসের ভিতরে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুতই আইসিটি যত ইমপ্রুভ হচ্ছে ততই মহাকাশ অভিযান বা স্পেস এক্সপ্লোরেশন তত বেশি ত্বরান্বিত হচ্ছে। ভস্টক 1 মহাকাশ যাত্রার 1 মাসের ভিতরে যুক্তরাষ্ট্র অ্যালান শেফার্ডের উপকক্ষপথীয় মহাকাশযান মার্কিউরি রেডস্টোন 3 করে একজন মহাকাশযাত্রী মহাশূন্যে পাঠায়। এরপর 1962 সালে, অর্থাৎ এখনকার পরিবর্তনগুলো খুব দ্রুত আমরা দেখতে পাচ্ছি, 1962 সালের 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র জন গ্লেনের কক্ষপথে মহাকাশযান মার্কিউরি অ্যাটলাস 6 মহাশূন্যে প্রেরণ করে। মহাকাশযাত্রার ইতিহাসে নারীরাও কিন্তু পিছিয়ে নেই। ভ্যালেন্তিনা তেরেস্কোভা, আমরা তার নাম আগেও শুনেছি। ভ্যালেন্তিনা তেরেস্কোভা হলেন বিশ্বের প্রথম মহিলা যিনি 16 জানুয়ারি 1963 সালে ভস্টক 6 করে 48 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন। 20 জুলাই 1969 সালে অ্যাপোলো 11 করে সর্বপ্রথম নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন চাঁদে অবতরণ করেন। এরপর 1970 সালে ভেনেরা 7 শুক্র গ্রহে অবতরণ করে সরাসরি সেখান থেকে 23 মিনিট যাবৎ পৃথিবীতে তথ্য প্রেরণ করে। 1971 সালে মার্স 3 মিশনের মাধ্যমে সর্বপ্রথম মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে 20 সেকেন্ড যাবৎ তথ্য পাঠানো হয়। এরপর থেকে এখন পর্যন্ত প্রতিনিয়তই খুব দ্রুত অগ্রগতি হচ্ছে আইসিটির কল্যাণে মহাকাশ অভিযানের ক্ষেত্রে। মহাকাশ অভিযানের ক্ষেত্রে আইসিটির যে ইফেক্টগুলো রয়েছে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমরা দেখেছি সবচেয়ে যখন আইসিটি দ্রুত অগ্রসর হচ্ছিল তখন মহাকাশ অভিযানও আইসিটির সাথে সাথে অগ্রসর হচ্ছে। রোবোটিক মহাকাশযান চাঁদে, শুক্র গ্রহে, মঙ্গল গ্রহে সহ আরও বিভিন্ন গ্রহে অবতরণ করে এদের সম্পর্কে বিজ্ঞানীদের তথ্য সরবরাহ করছে। তাছাড়াও রোবোটিক মহাকাশযানের মাধ্যমে বিজ্ঞানীরা হ্যালির ধূমকেতু সহ অন্যান্য ধূমকেতু সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। বায়ুমণ্ডল ও আবহাওয়া সম্বন্ধীয় উপগ্রহগুলো আমাদেরকে আবহাওয়ার বিভিন্ন তারতম্য এবং তারতম্যের কারণ সম্পর্কে তথ্য প্রদান করে থাকে। টেলিকমিউনিকেশন স্যাটেলাইটের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কণ্ঠস্বর, ছবি এবং তথ্য পাঠাতে পারি। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন রকেট সহ যে মহাকাশযান যেগুলো বর্তমানে বিভিন্ন গ্রহ উপগ্রহে পাঠানো হচ্ছে এগুলো অত্যন্ত আধুনিক হয়েছে আইসিটির কল্যাণে। এবার আমরা কথা বলবো বায়োমেট্রিক্স নিয়ে। বায়োমেট্রিক্স কি আমরা প্রথমে সংজ্ঞা দেখি।
বায়ো হচ্ছে লাইফ এবং ম্যাট্রিক্স হচ্ছে মেজার বা পরিমাপ করা। তাহলে বায়োমেট্রিক্স বিষয়টি কি? বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি বিষয় যেখানে আইডেন্টিফাই করা হবে, অর্থাৎ এটি একটি আইডেন্টিফিকেশন সিস্টেম। কিভাবে আইডেন্টিফাই করা হবে? ইউজিং হিউম্যান ফিজিক্যাল স্ট্রাকচার অর বিহেভিয়ার, অর্থাৎ মানুষের শারীরিক যেই আকার আকৃতি বা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ এটি ব্যবহার করে অথবা তার বিহেভিয়ার বা তার আচরণের মাধ্যমে তাকে আইডেন্টিফাই করা হবে। এটি হলো বায়োমেট্রিক্স পদ্ধতি। এবার আমরা দেখব টাইপস অফ বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্সের প্রকারভেদ। বেসড অন ফিজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ শারীরিক কাঠামোর বা শারীরিক আকার আকৃতি বা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্সকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ অ্যান্ড রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, তারপরে রয়েছে ডিএনএ। এরপর বেসড অন বিহেভিয়ার, অর্থাৎ আচার আচরণের উপর ভিত্তি করে আরও কয়েকভাবে বায়োমেট্রিক্সকে ভাগ করা হয়েছে। ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কিস্ট্রোক ইত্যাদি। প্রথমে আমরা এবার কথা বলবো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, সবারই এই বিষয়টি জানা রয়েছে। বর্তমান সময়ে এটি অনেক বেশি জনপ্রিয় একটি বায়োমেট্রিক্সের পদ্ধতি। এটি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝা যাবে। ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আমরা বর্তমানে সবাই জানি, কারণ এখনকার সময়ে আমরা যারা ন্যাশনাল আইডি কার্ড করেছি বা ন্যাশনাল আইডি কার্ড সম্পর্কে জানি, সেখানে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা যারা নতুন বর্তমান সময়ে সিম কিনে থাকি, মোবাইল ফোনের জন্য সিম কিনে থাকি, সেখানেও রেজিস্ট্রেশন করার জন্য ফিঙ্গারপ্রিন্টের হাতের ছাপ নেওয়া হয়ে থাকে। তাছাড়া যখন কোনো হারানো সিম তুলতে যাওয়া হয় তখনও ফিঙ্গারপ্রিন্ট চেক করা হয়, অর্থাৎ আপনার পুরনো সিমের যখন রেজিস্ট্রেশন করা হয়েছিল ওই ফিঙ্গারপ্রিন্টের সাথে এখনকার সময় ফিঙ্গারপ্রিন্টটি চেক করা হয় যে সিমটি আসলেই আপনার কিনা। তো এটি মূলত ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়ে থাকে। হাতের মধ্যে বেশ কিছু জিওমেট্রিক গঠন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষের হাতের ছাপ ইউনিক, অর্থাৎ একক বা আলাদা। এটি চেক করে মানুষের অবস্থান বা পরিচয় সম্পর্কে জানা হয়ে থাকে। একটি ডাটাবেজে যদি আগে থেকে বেশ কিছু মানুষের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হয়, তারপর ওই মানুষগুলো সম্পর্কে যখন পরবর্তীতে আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হবে, তখন পূর্বের যেই ডাটাবেজ রয়েছে ডাটাবেজ থেকে খুব সহজেই ওই মানুষটি সম্পর্কে তথ্য চলে আসবে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাতের আঙুলের ছাপ ব্যবহার করা হচ্ছে। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি হাতের আঙুলের ছাপ ব্যবহার করে আইডেন্টিফিকেশন করা হচ্ছে। এবার আমরা দেখব ফিঙ্গারপ্রিন্টের বেশ কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে। ফিঙ্গারপ্রিন্টের সুবিধা হচ্ছে এই পদ্ধতি ব্যবহারে খরচ তুলনামূলক কম হয়, সেই সাথে শনাক্তকরণের জন্য খুব অল্প সময়ের প্রয়োজন হয় এবং সফলতা বলা যায় প্রায় শতভাগ। এর কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলোর মধ্যে রয়েছে শুষ্কতা বা আঙুলে ময়লা বা কোনো প্রকার আস্তর লাগানো থাকলে সঠিকভাবে ব্যক্তি শনাক্তকরণ হয় না, অর্থাৎ আপনার হাতের অগ্রভাগে যদি তেল লাগানো থাকে বা অগ্রভাগে কোনো ময়লা থাকে, সেক্ষেত্রে এই ডিভাইসটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিভাইসটি আপনার হাতের আঙুলের ছাপটিকে ঠিকমতো স্ক্যান করতে পারবে না। এছাড়া ছোট বাচ্চাদের জন্য এই প্রযুক্তি উপযুক্ত নয়, কারণ বাচ্চাদের হাতের ছাপ খুব দ্রুত বৃদ্ধিজনিত পরিবর্তন হয়, অর্থাৎ 5 বছর বাচ্চা বা 6 বছর বাচ্চার হাতের ছাপ আর তার কিছুদিন পরে যখন বয়স বাড়তে থাকবে তখন হাতের ছাপ এক থাকবে না। এটি একটি এই পদ্ধতির সমস্যা। এরপর রয়েছে হ্যান্ড জিওমেট্রি। এটিও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মতোই একটি পদ্ধতি। প্রত্যেকটি মানুষের হাতের যে জিওমেট্রিক শেপ বা জিওমেট্রিক গঠন এটি আলাদা হয়ে থাকে। এই হ্যান্ড জিওমেট্রির মাধ্যমেও আইডেন্টিফিকেশন করা হয়ে থাকে। এই পদ্ধতির ক্ষেত্রে হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে বায়োমেট্রিক ডিভাইস দ্বারা মানুষের হাতের আকার আকৃতি, জ্যামিতিক গঠন ও সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়ে থাকে। এই পদ্ধতিতে হ্যান্ড জিওমেট্রি রিডার বা হ্যান্ড জিওমেট্রি স্ক্যানার একই সাথে 31,000-এর বেশি পয়েন্ট এবং 90টির বেশি আলাদা আলাদা পরিমাপ পরীক্ষা করতে পারে। এখানে হাতের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব ইত্যাদি পরিমাপ করা হয়ে থাকে। এই পদ্ধতিতে ব্যবহারকারীর হাতটি আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। ব্যবহারকারীর হাতটি একটি ডিভাইসের উপরে বা রিডারের উপরে যখন রাখা হয় তখন 5 সেকেন্ডেরও কম সময় ডাটাবেজে আগে থেকে সংরক্ষিত মানের সাথে বর্তমান সময় প্রাপ্ত মানের
যে তুলনা করা হয়, তুলনা করার দ্বারা বোঝা যায় যে এই মানুষটি যে তথ্য ডাটাবেজে আছে কি না। এরপর হ্যান্ড জিওমেট্রির সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে হ্যান্ড জিওমেট্রির সুবিধা। হ্যান্ড জিওমেট্রি পদ্ধতি ব্যবহারের জন্য ব্যবহার করা সহজ, কারণ হাতটি একটি নির্দিষ্ট স্থানে রাখা ব্যতীত কোনো কিছু করার প্রয়োজন হয় না। সিস্টেমে খুব অল্প মেমোরির প্রয়োজন হয়। এই সিস্টেমের বেশ কিছু অসুবিধাও রয়েছে। তার মধ্যে রয়েছে হ্যান্ড জিওমেট্রি ডিভাইসগুলোর দাম তুলনামূলকভাবে বেশি হয় এবং ইনস্টলেশন খরচও বেশি হয়। বিভিন্ন রোগী যেমন আর্থাইটিস রোগীর জন্য এটির ব্যবহার উপযুক্ত নয়। শনাক্তকরণের ফলাফলের সূক্ষ্মতা হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট থেকে তুলনামূলক কম হয়ে থাকে। এরপর আমরা কথা বলবো আইরিশ অ্যান্ড রেটিনা স্ক্যান নিয়ে, বা এক কথায় আমরা বলতে পারি চোখের পরীক্ষা। চোখকে স্ক্যান করা হয়। এই পদ্ধতিতে চোখ ও মাথাকে স্থির করে একটি ক্যামেরা সম্পন্ন ডিভাইসের সামনে দাঁড়াতে হয়। এতে প্রায় 1 থেকে 10 সেকেন্ড সময় লাগে। পূর্ব থেকে ডাটাবেজে ধারণ করা চোখের আইরিশে যে প্যাটার্ন থাকে, এই প্যাটার্নের সাথে বর্তমান সময়ের প্যাটার্ন মিলানো হয়। যদি মিলে যায় তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাক্সেস গ্রান্টেড দেখাচ্ছে, অর্থাৎ প্রবেশাধিকার পেয়ে গেল। আর যদি এটি না মিলে তাহলে অ্যাক্সেস ডিনাইড দেখাবে। তো এই পদ্ধতির সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধাগুলোর মধ্যে রয়েছে মানুষের চোখের আইরিশ হলো একটি আদর্শ অঙ্গ যা স্বচ্ছ পর্দা দ্বারা আচ্ছাদিত থাকে, ফলে এর কোনো ক্ষয় নেই। এজন্য এটি একটি উচ্চ নিরাপত্তামূলক শনাক্তকরণ ব্যবস্থা যা স্থায়ী ও দৃশ্যমান। শনাক্তকরণে খুবই কম সময় প্রয়োজন হয়ে থাকে। শনাক্তকরণের ফলাফল সূক্ষ্মতা হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট থেকে তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। এই পদ্ধতির অসুবিধাও রয়েছে। প্রধান অসুবিধা হলো এটি অত্যন্ত ব্যয়বহুল একটি পদ্ধতি। তুলনামূলকভাবে বেশি মেমোরির প্রয়োজন হয়। চোখের চশমা ব্যবহার করে এই পদ্ধতিতে শনাক্তকরণ করা যায় না, ফলে ডিভাইস ব্যবহার করার সময় চোখের চশমা খোলার প্রয়োজন হয়ে থাকে। অনেকে মনে করেন এই পদ্ধতি ব্যবহার করার ফলে চোখের ক্ষতিও হয়। ক্যামেরার সামনে আলোর পর্যাপ্ততার সাথে শনাক্তকরণ নির্ভরশীল, অর্থাৎ আলো যদি অপর্যাপ্ত হয় বা অন্ধকার জায়গা হয়, সেক্ষেত্রে এই পদ্ধতিতে স্ক্যান করা বা আইডেন্টিফাই করা সম্ভব হয় না। এবার আমরা কথা বলবো ফেস রিকগনিশন নিয়ে। আগের পদ্ধতিগুলোর মতো এটিও একই রকম প্রায়, অর্থাৎ মানুষের মুখের যে শেপ, জিওমেট্রিক শেপ রয়েছে, এই শেপ জিওমেট্রিক গঠনের সাথে তুলনা করে আগে থেকে ডাটাবেজে থাকা তথ্যের সাথে বর্তমান সময়ে যেই স্ক্যান করা ছবি এটি তুলনা করা হয়। যদি ম্যাচ করে বা মিলে যায় সেক্ষেত্রে পারমিশন পেয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা ছবিতে দেখতে পাচ্ছি আগে থেকে একটি ডাটাবেস রয়েছে যেখানে একটি জিওমেট্রিক শেপ রয়েছে। এই শেপটির সাথে বর্তমান সময়ে মানুষের যে ছবি তোলা হয়েছে, এই ছবিটির ফেসের সাথে আগের যেই ডাটাবেসের ফেস এটি মিলানো হচ্ছে। যখন মিলে যাবে তখন দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে ম্যাচ লেখা উঠেছে এবং এখানে 98% ম্যাচ হয়েছে, অর্থাৎ ডাটাবেজে থাকা ছবিটির সাথে বর্তমান সময়ের ছবিটি 98% মিলে গিয়েছে। এভাবে ফেস রিকগনিশন পদ্ধতিতে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এরপর রয়েছে ডিএনএ স্ক্যান। এটিও আমরা জানি এটি অত্যন্ত সূক্ষ্ম একটি পরীক্ষা আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ যখন অন্য কোনো পরীক্ষা কার্যকর হয় না, অন্য কোনো পরীক্ষা যখন কাজ হয় না, তখন ডিএনএ স্ক্যান করা হয় বা ডিএনএ টেস্ট করা হয়। এটি সাধারণত করা হয় যখন কোনো মানুষ, আমরা উদাহরণ দিলে বোঝা যাবে সহজে, যখন কোনো মানুষ মারা যায় সেক্ষেত্রে তার পিতামাতার পরিচয় জানার জন্য পিতামাতার সাথে তার নিজের ডিএনএ টেস্ট করা হয়ে থাকে। পিতামাতার ডিএনএ টেস্টের সাথে যেই ব্যক্তিটি রয়েছে সন্তান হিসেবে তারও ডিএনএ টেস্টের রেজাল্ট মিলে যাবে। এভাবে পিতামাতাকে শনাক্তকরণ করা যায়। তো এটি ডিএনএ টেস্টের একটি বায়োমেট্রিক ইনফরমেশন। এরপরে আরও রয়েছে ভয়েস রিকগনিশন। ভয়েস রিকগনিশন হচ্ছে মানুষের কথা বলার যেই পরীক্ষা বলা যায়। এটি একটি যন্ত্রের সামনে যখন মানুষ কথা বলবে তখন তার কথা বলার শব্দগুলো ইলেকট্রনিক তরঙ্গে রূপান্তরিত হবে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। ভয়েস রিকগনিশন পদ্ধতিতে একজন ব্যবহারকারী কণ্ঠস্বরকে ডাটাবেজে সংরক্ষিত ওই ভয়েস ডেটা ফাইলের সাথে ব্যবহারকারীর ভয়েসের তুলনা করা হয়। এই পদ্ধতিতে প্রথমে সকল ব্যবহারকারীর কণ্ঠকে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে ডাটাবেজে সংরক্ষণ করা হয়ে থাকে। পরবর্তীতে ভয়েস রেকর্ডারের মাধ্যমে ব্যবহারকারীর ভয়েস রেকর্ড করা হয়। অতঃপর প্রোগ্রামের সাহায্যে উভয়ের তুলনা করা হয়, যেমনটি আমরা
পেছনের সমস্ত পদ্ধতিতে দেখেছি। আগে থেকে একটি স্যাম্পল ডাটাবেজে কালেকশন করা থাকে, পরবর্তীতে যখন কোনো ডিভাইসের মাধ্যমে ভয়েস রিকগনিশন কিংবা হ্যান্ড জিওমেট্রি কিংবা হাতের আঙুলের ছাপ ইত্যাদি যা কিছুই করা হোক না কেন, পরবর্তীতে ওই আগে থেকে সংরক্ষিত থাকা ডাটাবেজের তথ্যের সাথে এগুলো ম্যাচ করা হয়ে থাকে। ভয়েস রিকগনিশনের সুবিধা হচ্ছে সহজ ও কম খরচে বাস্তবায়নযোগ্য শনাক্তকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে শনাক্তকরণ করা হলে সামাজিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য হয়। এর অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলোর মধ্যে রয়েছে এই পদ্ধতির সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম। অসুস্থতাজনিত কারণ যেমন ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদির ফলে কোনো ব্যবহারকারী কণ্ঠ পরিবর্তন হয়ে গেলে সেক্ষেত্রে সঠিক ফলাফল পাওয়া যাবে না। কম্পিউটার বা ভয়েস রেকর্ডার ব্যবহার করে কোনো ব্যক্তির ভয়েস নকল করা সহজ, ফলে এই পদ্ধতি আগের পদ্ধতিগুলোর মতো এতটা নিরাপদ নয়। এরপর রয়েছে সিগনেচার ভেরিফিকেশন। এটি অনেক বেশি প্রচলিত একটি পদ্ধতি, আমরা জানি আমাদের দেশে এই পদ্ধতি অনেক বেশি প্রচলিত। সাধারণত ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট খোলার সময় সিগনেচার করতে হয়, পরবর্তীতে আপনি যখন টাকা তুলতে যাবেন সেক্ষেত্রে আবার একটি সিগনেচার করতে হয়। এই দুইটি সিগনেচার মিলিয়ে দেখা হয়, যদি দুইটি সিগনেচার মিলে যায় তখন আপনি যে প্রথমোক্ত ব্যক্তি ছিলেন এটি শনাক্ত করা হয়। তো এই পদ্ধতিরও বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধাগুলোর মধ্যে হলো এটি একটি গ্রহণযোগ্য পদ্ধতি, ব্যবহার সহজ এবং খরচও তুলনামূলক কম, শনাক্তকরণে খুব কম সময় লাগে, ফলাফলের সূক্ষ্মতা আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টের চেয়ে তুলনামূলক কম হয়ে থাকে, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট তো কেউ নকল করতে পারবে না, কিন্তু সিগনেচার অন্য কেউ নকল করতে পারে। এর অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে যেটি আমরা বললাম মাত্র, যারা স্বাক্ষর জানেন না তাদের জন্য এই পদ্ধতি ব্যবহার করা যায় না। অনেকেই রয়েছে যারা শিক্ষিত না বা সিগনেচার করতে পারে না, তাদের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয় না, তাদের ক্ষেত্রে হাতের আঙুলের ছাপ ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে টাইপিং কিস্ট্রোক ভেরিফিকেশন। এটি একটি খুব সুন্দর পদ্ধতি, যদিও এর প্রচলন খুব কম হয়ে থাকে। এই পদ্ধতিতে কিবোর্ড টাইপিংয়ের সাথে সম্পর্কিত, কারণ এই পদ্ধতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নাম টাইপিং কিস্ট্রোক ভেরিফিকেশন, অর্থাৎ প্রত্যেকটি মানুষ যখন কিবোর্ড টাইপ করে বা যারা কম্পিউটার নিয়ে কাজ করে তাদের প্রত্যেকেরই টাইপিং স্পিড, টাইপিং প্যাটার্ন এগুলো আলাদা হয়ে থাকে। কেউ মিনিটে 10টি ওয়ার্ড টাইপ করতে পারে, কেউ মিনিটে 20টি ওয়ার্ড টাইপ করতে পারে, এরকম একটি পদ্ধতি। তো আগে থেকে ওই ব্যক্তি সম্পর্কে ইনফরমেশনগুলো ডাটাবেজে কালেকশন করা থাকবে, পরবর্তীতে এই ভেরিফিকেশন করা হয়ে থাকবে। তো এটি আগের পদ্ধতিগুলোর মতো এত বেশি স্ট্রং নয়, এটিও একটি দুর্বল পদ্ধতি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিস্ট্রোক টাইপিং পদ্ধতি। তো এগুলো ছিল মোটামুটি বায়োমেট্রিক্সের টাইপগুলোর মধ্যে আমরা সবগুলো নিয়ে মোটামুটি কথা বলার চেষ্টা করেছি।